বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19 প্রতি মিনিটেই বাড়ছে মৃতের সংখ্যা। বাংলাদেশও এর ভয়াল থাবা থেকে বাদ যায়নি। সংক্রমণের চতুর্থ ধাপে চলছে কমিউনিটি ট্রান্সমিশন। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাস। দেশে করোনা ভাইরাসে 24 ঘন্টায় আরও 8 জন মারা গেছেন। প্রায় 5,500 নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন 636 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার নাসিমা সুলতানা। কোভিড-19 দেশে মৃতের সংখ্যা এখন 214, যা সংক্রমণের 1.5%। দেশে 24 ঘন্টায় প্রাণ হারানো সবাই পুরুষ। 4 জনের বয়স 60-এর উপরে। 41 থেকে 50 বছর বয়সী আছেন 2 জন। নতুন 636 জন দেশে সহ মোট সংক্রমণের সংখ্যা 13,770 জন। সারা দেশের 35টি ল্যাবে নমুনা পরীক্ষা চলছে বলে জানিয়েছেন ডাক্তার নাসিমা। সব মিলিয়ে সুস্থ হয়েছেন 2,414 জন। শেষ 24 ঘন্টায় প্রাতিষ্ঠানিক আইসোলেশনে নেওয়া হয়েছে 196 জনকে। মোট আইসোলেশনে রয়েছেন 2,017 জন। করোনা এবং ডেঙ্গু রোগী উভয়েরই জ্বর থাকে। কোভিড পরীক্ষার পাশাপাশি সন্দেহজনক রোগীকে ডেঙ্গু পরীক্ষা করানোর জন্য অনুরোধ করা হয়েছে। শনাক্ত হয়েছে রোগী 24 ঘন্টায় 663 জন এবং এ পর্যন্ত রোগী শনাক্ত হলো 13,770 জন। আজকেও মৃত্যুর তালিকায় 8 জন মানুষ যুক্ত হয়েছেন। তাদের সকলের আত্মার শান্তি কামনা করছি। করোনা যুদ্ধে প্রাণ দিলেন আরও এক পুলিশ সদস্য। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পূর্ব বিভাগে কর্মরত কনস্টেবল জালালউদ্দিন খোকা। এ নিয়ে করোনা ভাইরাস মোকাবেলায় আত্মোৎসর্গ করলেন পুলিশ বাহিনীর 7 জন সদস্য। 47 বছর বয়সী জালালের বাড়ি ময়মনসিংহের ভালুকা থানার উড়াহাট গ্রামে। করোনা ভাইরাসের উপসর্গ থাকায় গত 26 এপ্রিল তার নমুনা পরীক্ষা করা হয়েছিল। রেজাল্ট পজিটিভ আসলে জালালকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। স্ত্রী, 2 মেয়ে ও 1 ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এর আগে করোনা উপসর্গ নিয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার কনস্টেবল এনামুল শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যান। প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা এখন 2,77,000 ছাড়িয়েছে। আক্রান্ত 40.5 লাখ মানুষ। যুক্তরাষ্ট্রে আরও 145 জনের প্রাণ গেছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা প্রায় 78,000। অন্যদিকে স্পেনে নতুন করে 179 জনের মৃত্যু হয়েছে। ফলে দেশটিতে মোট মৃত্যু 26,000 ছাড়ালো। ইউরোপের অপর দেশ ব্রিটেনে প্রাণহানির সংখ্যা 31,000 ছাড়িয়েছে। কোভিড-19 নতুন হটস্পট ব্রাজিলে মৃতের সংখ্যা 10,000 ছাড়িয়েছে। করোনা ভাইরাসের নতুন কেন্দ্র হিসেবে সংক্রমণ ও মৃত্যুর গ্রাফ কেবল ঊর্ধ্বমুখী হচ্ছে বিশ্বের 2 প্রান্তের 2 দেশ, ব্রাজিল আর রাশিয়াতে। এর মধ্যেই শারীরিক দূরত্বের বিধিনিষেধের তোয়াক্কা না করে বারবিকিউ পার্টিতে ব্যস্ত ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। মহামারী পরিস্থিতি নিয়ন্ত্রণে আবারও ঐক্যের উপর জোর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চিকিৎসক স্বাস্থ্যকর্মী সংকটে অন্তত প্রাথমিক চিকিৎসার অভাবে যেন কোনো প্রাণ না যায়, সে চেষ্টারই অংশ এই প্রশিক্ষণ। নিজ নিজ এলাকায় বাসিন্দাদের ন্যূনতম সেবা দিতে ব্রাজিলের সাও পাওলোতে চলছে এই প্রস্তুতি। ঠিক সময়ে চিকিৎসা না পেয়ে অনেক মানুষের মৃত্যু হচ্ছে। প্রশাসনের জবাবদিহিতার বালাই নেই। সাহায্য চেয়ে ফোন করলে সাড়া পাওয়া যায় না। সরকারি সেবায় ভরসা নেই বলেই নিজেরাই কাজে লেগে পড়েছে। মহামারীর নতুন কেন্দ্র ব্রাজিলে গেল 3 দিনে গড় সংক্রমণ ছিল 10,000। 1 মাসে সংক্রমণ 10 গুণ বেড়ে 1.5 লাখ ছুঁই। শুক্রবার সর্বোচ্চ মৃত্যুও রেকর্ড করে ব্রাসিলিয়া। জনগণের এই দুর্দিনে নিজ বাসভবনে বারবিকিউ পার্টির আয়োজন নিয়ে মশগুল প্রেসিডেন্ট। শনিবার রাতেই বাড়িতে বারবিকিউ পার্টির ব্যবস্থা করেছি। মন্ত্রী আর সরকারি কর্মকর্তা সহ আমার ঘনিষ্ঠ প্রায় 30 জন আসবেন। সবাই মিলে ফুটবল খেলবো। অর্থনীতির দোহাই দিয়ে শুরু থেকেই লকডাউনের বিরোধিতা করে আসছেন বোলসোনারো। বিভিন্ন রাজ্যে কড়াকড়ির প্রতিবাদে নিজে বিক্ষোভে নেমে জন্ম দেন বিতর্কেরও। দীর্ঘ অচলাবস্থায় অর্থনৈতিক বিপর্যয়ের মুখে লকডাউন শিথিল নিয়ে অবশ্য বিতর্ক চলছে সারা বিশ্বেই।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে বিভাজনের ফল আর ঐক্যের সুফল কি হতে পারে। করোনা মহামারী সে বার্তাই দিচ্ছে পৃথিবীকে। এখন পর্যন্ত পৃথিবী থেকে একটি রোগকেই নির্মূল করতে পেরেছে মানুষ, গুটি বসন্ত। 40 বছর আগে নির্মূলের আগ পর্যন্ত 3000 বছর বিশ্বকে তটস্থ করে রেখেছিল এ রোগ, কেড়ে নিয়েছিল 30 কোটি প্রাণ। সেই সময় থেকে শিক্ষা নিয়ে সব দেশকে বুঝতে হবে, একজোট হলে অসম্ভব সম্ভব হয়। এদিকে মহামারীর সম্ভাব্য আরেক হটস্পট রাশিয়াতে প্রাণহানি তুলনামূলক কম হলেও বিস্তার বাড়ছে দ্রুত। এক সপ্তাহে দেশটিতে কোভিড-19 আক্রান্ত হয়েছেন 70,000-এর বেশি মানুষ। নুসহাত কামাল, যমুনা নিউজ। রাজধানীতে বাড়ছেই মানুষের ঢল। লকডাউন মানার প্রবণতা দিনে দিনে কমছে। পুলিশ তৎপর থাকলেও নানা অজুহাতে বেড়েছে যান চলাচল ও মানুষের আনাগোনা। রোববার থেকে সীমিত পরিসরে খুলেছে দোকানপাট ও মার্কেট। এতে রাজধানী আবারও ফিরতে পারে ব্যস্ত নগরীতে। এদিকে গণপরিবহন বন্ধ থাকলেও নানা উপায়ে রাজধানীতে মানুষের স্রোত থামানোই যাচ্ছে না, তাই ফেরিঘাটেও উপচে পড়া ভিড়। দেশের প্রধান দুই ফেরিঘাটে এখন প্রতিদিনই মানুষের ঢল। শিমুলিয়া কাঁঠালবাড়ি ও পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে ফেরিতে পণ্যবাহী ট্রাকের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির সংখ্যাও অনেক। যে যেভাবে পারছেন ছুটছেন রাজধানীর দিকে। পরিবহন শ্রমিকদের দাবি খুলে দেওয়া হোক গণপরিবহন। আমাদের অফিস খুলে ফেলেছে তো আমাদের প্রবলেম হতো। আজকের দিনের ভিতরে না পৌঁছাইলে চাকরি থাকবে না। আমাদের পাশে কেউ দাঁড়ায় নাই। আমাদের পরিবহন মন্ত্রী শাহজাহান খানের এখন হদিস নাই। শ্রমিকদের জন্য এই পর্যন্ত কোনো বরাদ্দ দেয়নি, কেউই আমাদের কোনো সহযোগিতা করে না। করোনায় লকডাউনে 2 মাস ঘরবন্দি থেকে হাঁপিয়ে উঠেছেন এসি মেকানিক জসিম। তাই স্ত্রী সন্তান নিয়ে ছুটছেন কেরানীগঞ্জে শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ি যাইতেছি কারণ 2 মাস ধরে বাসায় বসে থাকতে একবারে বোরিং হয়ে গেছি গা। মানুষের ভিড় এখন ঢাকার প্রবেশ মুখগুলোতে। গাবতলী ব্রিজ কিংবা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে রাজধানীতে ঢুকছে বিপুল মানুষ। পুলিশের তৎপরতার মধ্যেও চাকরি বাঁচানোর অজুহাত দিয়ে ব্যারিকেড অতিক্রম করছেন তারা। অফিসে যদি না যাই তাহলে তো আমরা স্যালারি পাবো না। পেটে খিদা থাকলে তো ভাই মানুষ বাইরে হইবে, কারণ আমাদের ঘরে তো খাবার নাই। চলতে তো হইব, অনেকদিন বন্ধ না। সরকার তেরানো দেয় না, আর মনে করেন রাস্তায় যাত্রীও ঠিক মতন পাই না ভাই। এখন আপাতত এই অটো রিক্সা চালায় প্রশাসনকে মনে করেন জায়গায় জায়গায় ধরলে আমার ছুটে নিয়ে আসতে হয়। আচ্ছা, তুলনামূলকভাবে বলবো যে আজকে অনেক গাড়ি বেশি, ব্যক্তিগত গাড়ি বেশি। বলবো ব্যক্তিগত গাড়ি, এই ধরনের গাড়ি যেটা হচ্ছে হলো আপনার গার্মেন্টস সরকার। রাজধানীর ভেতরেও দিন দিন বেড়ে চলেছে মানুষ ও যানবাহনের চলাচল। কোথাও কোথাও যানজটও তৈরি হতে দেখা যায়। যাদের ঢাকা শহরে চাকরি বাকরি করে খেতে হয় তাদেরকে না বের হলে আর উপায় নেই, কারণ আমাদের অফিস খুলে গেছে। আমরা বের হয়েছি, আমাদের বের দেয় পেনে খিদা, সেজন্য বাসায় তো খাবার নাই আমাদের। দরকারের জন্য আসছি, নাহলে আমরা বাড়ি থেকে বের হই না। আমার ভাইয়ারা ভাত দিতে গেছিলাম, এখন বাসায় গেছি। প্রয়োজনীয় কাজে বাইরে আসছেন তাদেরকে আমরা তাদের কাজ করার সুযোগ করে দিচ্ছি, কিন্তু যারা হয়তো ঘোরাফেরা করছেন, অনেকে আছে ঘুরতে বেরিয়েছেন, তাদেরকে আমরা বাসায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। করোনা ঝুঁকি বাড়লেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগের চেয়ে এখন কিছুটা নমনীয়। সামাজিক দূরত্ব এখন অনেকে মানতে চাইছেন না, আর পুলিশকে নানা অজুহাত দেখিয়ে মানুষ শহরে ঢুকছেন কিংবা বের হচ্ছেন। এমত অবস্থায় জনস্বাস্থ্যের যে মারাত্মক ঝুঁকি, সেই বিষয়টি অনেকে আমলে নিচ্ছেন না, যদিও প্রত্যেকে বলছেন যে জীবিকার তাগিদে, জীবন বাঁচানোর তাগিদে তাদেরকে বাইরে বের হতে হচ্ছে। নাজমুল হোসেন, যমুনা নিউজ, ঢাকা। লকডাউন অনেকটা শিথিল, রাস্তায় বাজারে বাড়ছে মানুষের ভিড়। এই অবস্থায় দীর্ঘমেয়াদী সংক্রমণের ঝুঁকি দেখছেন গবেষক আর চিকিৎসকরা। তারা বলছেন সংক্রমণের ঝুঁকির দিক থেকে সবচেয়ে কঠিন সময়ে এখন বাংলাদেশ। এরপরও অর্থনীতি ও গরিব মানুষের সংকট বিবেচনায় কিছু সিদ্ধান্ত হলেও স্বাস্থ্যবিধি এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ তাদের। আলমগীর স্বপনের রিপোর্ট। প্রথম দিকে সাধারণ ছুটিতে ঘরে থাকতে এমনিতেই অনীহা ছিল অনেকের। গার্মেন্টস, শপিং মল, মসজিদে নামাজ আদায়ের নতুন নির্দেশনায় আরও বেড়েছে শিথিলতা। রাজধানী ঢাকার প্রবেশপথ শুধু নয়, সারা দেশের বাজার রাস্তায়ও আগের চেয়ে ভিড় বেড়েছে। প্রায় সবাই মাস্ক পরলেও রক্ষা করা যাচ্ছে না শারীরিক দূরত্ব। গাড়ি ঘোড়া কম চলছে, এখন আস্তে গাড়ি ঘোড়া বাড়তেছে। আগে লোক কমই ছিল, রোডে মানুষই পাওয়া যায় না, অনেক বেশি। যারা দেশে গেছে তারা আসতে পারে, তারা সামনে মনে করেন আসছে। করোনায় আক্রান্ত যখন জ্যামিতিক হারে বাড়ছে, তখন এমন শিথিলতায় দীর্ঘমেয়াদী সংক্রমণের ঝুঁকি দেখছেন গবেষক ও চিকিৎসকরা। গত 10 দিনে 52% রোগী মানুষ আক্রান্ত হয়েছে। আমাদের চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে মনে করছি যে এখন সংক্রমণের চতুর্থ ধাপ যাচ্ছে।
এই চতুর্থ ধাপে রোগটা অনেক বেশি ছড়ায় মানুষের মধ্যে। যে কোনো একটা পাড়ায় নেই, সেখানে গেল, আবার কোনো লোকের নেই, তার মধ্যে ঢুকলো, উনি আবার অন্যদের দিলেন, তার ফলে হয়তো দেখা যাবে একটা আমরা দীর্ঘমেয়াদী এই সংক্রমণ চক্রের মধ্যে ঢুকে পড়বো। সংক্রমণের দিক থেকে সর্বোচ্চ চতুর্থ ধাপে বাংলাদেশ। এ অবস্থায় লকডাউনে আর কোনো শিথিলতা আত্মঘাতী হবে বলে মনে করেন তারা। যখন এরকম গার্মেন্টস খুলে দেওয়া হচ্ছে, দোকান খুলে দেওয়া হচ্ছে, মানুষের মধ্যে একটা প্রবণতা আসছে যে আগের মতো আর মাস্ক পরে সবাই বেরোচ্ছে না। তো এইটা আরো একটা সমস্যা। গণপরিবহন ছেড়ে দিতে, তাহলে তো ভ্রাম্যমাণ সংক্রমণ কেন্দ্র হিসেবে সেগুলি সমস্ত দেশে ছড়িয়ে পড়বে। তো আমার মনে হয় এখন যেখানে আমাদের শিথিলতার কোনো সুযোগ নেই, ঢিলেঢালা করার কোনো সুযোগ নেই। আমাদেরকে এই কঠোর নিয়ন্ত্রণেই রাখতে হবে, পাশাপাশি মানবিক আচরণও করতে হবে। দরিদ্র মানুষ ও অর্থনীতি বিবেচনা করে কিছু ক্ষেত্রে ছাড় দেয়া হলেও স্বাস্থ্যবিধি পরিপালনে কঠোর হওয়ার পরামর্শ তাদের। মাস্ক মাস্ট এবং রীতিমতো জরিমানা, এবং সেটা কম না, আমাদের টাকায় 5,000 টাকা বা 10,000 টাকা জরিমানা। যারা এই ব্যাপারে কোনো গাফলতি দেখাবে তাদেরকে আমরা যেন কোনো ক্রমে ক্ষমা না করি। আরও পরীক্ষা বাড়াতে হবে। এখন আমাদের যেটা দরকার, কমপক্ষে 10,000 প্রতিদিন করা উচিত। চিকিৎসক গবেষকরা বলছেন, শুধু সরকার নয়, সব পক্ষ সচেতন না হলে করোনার বিস্তার ঠেকানো কঠিন হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। শতভাগ বেতন ভাতা পরিশোধ না করে কারখানা বন্ধের প্রতিবাদে গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। ভাঙচুর করা হয়েছে কয়েকটি কারখানাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান, লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। জবাবে ইট পাটকেল ছড়ে ক্ষুব্ধরা। পুলিশ সহ আহত হয়েছেন অর্ধশতাধিক। পোশাক শ্রমিকদের এই বিক্ষোভ নবীনগর চন্দ্রা মহাসড়কে। এক পর্যায়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে আশপাশে। সড়ক অবরোধ করে ইটপাটকেল নিক্ষেপ করা হয় অন্তত 10টি কারখানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান, টিয়ারশেল ও লাঠিচার্জ করে পুলিশ। পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। বিক্ষুব্ধরা জানায়, গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শ্রমিকদের ফোনে বার্তা পাঠায় ডরিন কারখানা কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক অবরোধ করে ওই কারখানার শ্রমিকরা। তবে অন্য প্রতিষ্ঠান ভাঙচুরের প্রতিবাদ জানান কর্মীরা। যারা ডিউটি করবে 100% বেতন দেওয়ার কথা, আর লুটেছে স্যার বেতন 100% না দিয়ে স্যার বেসিক বেতন দিয়ে দুজন শ্রমিককে স্যার পুলিশ হত্যা করে স্যার। ডরিন গার্মেন্টসের মালিক বেতন দেয় না, আর আমাদের কোম্পানি বেতন দেয়, তাহলে আমাদের কোম্পানি যথেষ্ট ভালো। আমাদের কোম্পানি যদি ভালো হয়ে থাকে তাহলে এই কোম্পানিতে কেন তারা হামলা করবে? ডরিনের লোকজন যখন আমাদের ফ্যাক্টরিতে হামলা করলো তখন পুলিশের লোকজন কোনো প্রকার তারা আমাদেরকে সেভ করলো না। ইটপাটকেল নিক্ষেপ ও পুলিশের সাথে পাল্টাপাল্টি ধাওয়ায় শ্রমিকসহ আহত হয়েছে অন্তত 50 জন। পুলিশ জানায়, শ্রমিক আন্দোলনে স্থানীয় কারো উস্কানি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এটা ওরা চাচ্ছে যে 100% বেতন নিতে, আর সরকার তো দিচ্ছে 60% এটা নিয়ে। ওরা যারা কাজ করে নেই তারা 50% পাচ্ছে, তাকে ওরা বেতন বেশি পাচ্ছে, এরকম নিয়ে বুঝছেন, কোনো ছাড়া। তবে হঠাৎ করে ডরিন কারখানা কেন বন্ধের ঘোষণা দেয়া হলো সে বিষয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। রাকিব খান, যমুনা নিউজ। সীমিত পরিসরে রোববার থেকে খুলছে দোকানপাট। তবে বড় বড় মার্কেট, শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পৃথক ব্যবসায়ী সমিতির সিদ্ধান্ত মোতাবেক এই বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। তবে খোলা থাকবে ফুটপাত এবং অলিগলির দোকান। করোনা সংক্রমণ ঠেকাতে দেশের বৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্ক বন্ধ থাকবে। একই সাথে বসুন্ধরা সিটি, নিউ মার্কেট, বাইতুল মোকাররম মার্কেট, মৌচাক, আনারকলি মার্কেট, মোতালেব প্লাজা, গাউসিয়া, চাঁদনি চক, ইস্টার্ন মল্লিকা, নূর ম্যানশন, ইসলাম ম্যানশন, ধানমন্ডি হকার্স, গোল্ডেন প্লাজাও বন্ধ থাকবে। পাশাপাশি বঙ্গবাজার, গুলিস্তান, পুরান বাজার ও বঙ্গ ইসলামী সুপার মার্কেটও বন্ধ থাকবে। তবে এলিফ্যান্ট রোড, রাপা প্লাজা, গুলশান ডিসিসি মার্কেট সহ রাজধানীর বিভিন্ন শপিং মল খোলা রাখার প্রস্তুতির কথা জানা গেছে। পাশাপাশি ফুটপাতের বিক্রি কার্যক্রমও চলমান থাকবে। 14 দফা নির্দেশনা মেনেই ব্যবসা কার্যক্রম পরিচালনা করার পরামর্শ দিয়েছে ডিএমপি। দূরত্ব বজায় দোকানদারি করা হোক এবং সরকার যে 4টা পর্যন্ত বলছে যে এর উপরে যাতে না যায়। আজকে দোকান খুলে ঝাড়া মোছা করতেছি, কিছু মালডাল সেটিং করতেছি। এই কটা দিন আমাদের খোলা দিতে হবে, নাহলে আমরা বাল বাচ্চা নিয়ে চলতে পারবো না। দর্শক, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। সময় হলো একটা বিরতির, ফিরছে একটু পরে।
স্বাগত আরেকবার, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। যুক্তরাজ্যে মহামারী কোভিড-19-এর বড় শিকার কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী। শ্বেতাঙ্গদের তুলনায় 4 গুণ বেশি তাদের মৃত্যু ঝুঁকি। মোট জনসংখ্যার 15.4% হলেও মৃতের 17%ই কৃষ্ণাঙ্গ। খোদ ব্রিটেনের ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ও NS এর প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। বিশেষজ্ঞরা বলছেন, আর্থসামাজিক বৈষম্য, স্বাস্থ্যসেবার অভাব, শিক্ষার নিম্নহার সহ নানা কারণে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে দেশটির কৃষ্ণাঙ্গরা। উপমহাদেশীয় অভিবাসীরাও রয়েছেন এই ঝুঁকিতে। যুক্তরাজ্যের অন্যতম হটস্পট লন্ডনে করোনা ভাইরাসের সবচেয়ে বড় শিকার কৃষ্ণাঙ্গরা। শহরটির মোট সংক্রমণ আর মৃত্যুর প্রায় 40%ই কৃষ্ণাঙ্গ। এমন চিত্র পুরো দেশেই। পরিসংখ্যান বলছে, ব্রিটেনে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে প্রায় 3,500 কৃষ্ণাঙ্গের। উপমহাদেশীয় অভিবাসীরাও রয়েছে এদের মধ্যে। প্রতি 1 লাখে যেখানে 36 জন শ্বেতাঙ্গের মৃত্যু হয়েছে, কৃষ্ণাঙ্গদের বেলায় এর সংখ্যা 56 জন। গুরুতর কিংবা জটিল রোগীদের 1/3 কৃষ্ণাঙ্গ। গবেষণা প্রতিষ্ঠান ফিসকাল স্টাডিজের তথ্য বলছে, স্বাস্থ্যজনিত জটিলতা বেশি হলেও মৌলিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত কৃষ্ণাঙ্গরা। দারিদ্র্য, ঘনবসতি আর জীবনযাত্রার নিম্নমান তাদের মৃত্যু ঝুঁকি বাড়িয়েছে বহুগুণ। স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সব ক্ষেত্রেই আমরা বঞ্চনার শিকার। তার ফলই পাচ্ছি এই পরিস্থিতিতে। এখানে জনগণের অজ্ঞতা ভয়াবহ, কোনো সচেতনতা নেই, তাই তারা মরছেও দ্বিগুণ হারে। মৃত্যুহার বেশি হওয়ার পেছনে পেশাও একটি বড় কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিস কর্মীদের বড় একটি অংশ কৃষ্ণাঙ্গ, যা প্রতি 5 জনে 1 জন। কৃষ্ণাঙ্গদের অনেকেই ফ্রন্টলাইনে কাজ করছেন। হেলথ সার্ভিসের অনেক ধরনের কাজেই জড়িত তারা। সরাসরি ভাইরাসের সংস্পর্শে আসছে বলে সহজেই আক্রান্ত হচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গদের বৈষম্যের বহু পুরনো যে ইতিহাস, করোনার প্রকোপে তা স্পষ্ট হয়েছে আরও। ডরথি তাসরিন, যমুনা নিউজ। দর্শক, আমরা এই পর্যায়ে ইউরোপের করোনা পরিস্থিতির খবর সরাসরি জানতে চাই। এই মুহূর্তে সুইজারল্যান্ডের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন প্রবাসী ব্যবসায়ী রিয়াদ পাটোয়ারি। জনাব পাটোয়ারি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। শুরুতেই আপনার কাছে জানতে চাই, বর্তমানে সুইজারল্যান্ডের করোনা পরিস্থিতির কোন পর্যায়ে রয়েছে? লকডাউন তুলনের খবর আমরা জানছি, এখন সেখানকার সবশেষ পরিস্থিতি কি? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে এবং আপনার সাথে টেলিভিশনের সকল দর্শকদের। আপনি কি শুনতে পাচ্ছেন? ওকে, জি, আপনাকে শুনতে পাচ্ছি, আপনি প্লিজ বলুন। বর্তমানে যে সিচুয়েশন, অ্যাকচুয়ালি আমাদের সুইজারল্যান্ডের আজকে বর্তমান যে করোনা পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত 30,250 জনের মতো আক্রান্ত হয়েছে। এর মধ্যে আপনি হয়তো ইতিমধ্যে জেনেছেন যে ইতিমধ্যে আপনার রিকভারি হয়েছে 26,100 মতো। এর মধ্যে আপনার মৃত্যুর সংখ্যা প্রায় 1,800। আপনি জানতে পারছেন কিনা জানি না, এর মধ্যে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি প্রবাসী সুইজারল্যান্ড লুজান শহরে এখন পর্যন্ত আক্রান্ত হয়নি। আমরা যতটুকু জানতে পেরেছি, সুইজারল্যান্ডের জুরিক এবং জেনেভাতে কিছু সংখ্যক লোক আক্রান্ত হয়েছে, বা অ্যারাউন্ড 20 থেকে 25 জন লোক। আর এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি ওনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আরেকটি বিষয় জানতে চাই যে আসলে এই করোনার কারণে সারা বিশ্বে এক ধরনের প্রতিকূল পরিস্থিতি চলছে, নিশ্চয়ই সুইজারল্যান্ডেও একই ধরনের পরিস্থিতি, অর্থাৎ প্রতিকূলতার মধ্য দিয়েই সবাইকে কাজ করতে হচ্ছে, ব্যবসা করতে হচ্ছে। ঠিক আপনারা কোন ধরনের প্রতিকূল পরিস্থিতির শিকার হচ্ছেন সুইজারল্যান্ডে? আর বাংলাদেশি কমিউনিটির সবাই কেমন আছেন? তাদের আসলে কোনো ধরনের জরুরি সহযোগিতা প্রয়োজন কিনা? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি এখানকার যে বাংলাদেশি প্রবাসীরা আছেন, বিশেষ করে যারা কাজ করছেন বা বিজনেস করছেন, এদের মধ্যে সবাই মোটামুটি ভালো আছে, আলহামদুলিল্লাহ। আর যারা বিশেষ করে কাজ করছেন প্রত্যেককেই সরকার 80% অথবা 70% স্যালারি পে করছেন। এর মধ্যে যারা ব্যবসায়ী রয়েছেন, ওনাদের এমপ্লয়ীদের যে যারা কর্মচারী যারা আছেন, ওনাদের জন্য সরকার বিভিন্ন শর্ত সাপেক্ষে সরকার ওনাদের জন্য বিভিন্ন অনুদানের ব্যবস্থা করছেন। বিশেষ করে যাদের স্যালারি দিতে হয়, ওই স্যালারিগুলি 80% সরকার পে করছেন। এর মধ্যে যারা ছোটখাটো ব্যবসায়ী রয়েছেন, আপনার খুব বড় ধরনের ঝুঁকিতে পড়তে হবে তা না। এবং এখন পর্যন্ত আমি যতদূর জানি, যতজন বাংলাদেশি এখানে উপস্থিত আছেন, প্রত্যেকেই সব মিলিয়ে ভালো আছেন, আলহামদুলিল্লাহ।
এবং যারা যারা কোয়ারেন্টাইন মেনটেন করছেন প্রত্যেকে বাসায় অবস্থান করছেন। সমসাময়িক কিছু কিছু কাজের জন্য বিভিন্ন জন বাইরেতে বের হচ্ছেন বাইরে। এর মধ্যে হচ্ছে যে আপনি জানেন যে সুইজারল্যান্ডে করোনা পরিস্থিতি আগে থেকে অনেকটা শিথিল হয়েছে। আগামী 11 মে মোটামুটি দ্বিতীয় পর্যায়ে সব ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিচ্ছেন, বিশেষ করে রেস্টুরেন্ট, বার থেকে শুরু করে সবকিছুই দ্বিতীয় পর্যায়ে। জনাব পাটোয়ারি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময়ের জন্য এবং আপনার সুন্দর তথ্য উপস্থাপনের জন্য। ধন্যবাদ। চলে যাচ্ছি পরের খবরে। খাদ্যপণ্যের দাম সহনীয় রাখতে আমদানি শুল্ক, ভ্যাট ও আগাম কর কমানো জরুরি। একই সাথে আগামী বাজেটে ব্যক্তির করমুক্ত আয়সীমা 2.5 লাখ থেকে বাড়িয়ে 3.5 লাখ করার প্রস্তাব দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। সর্বনিম্ন ধাপে আয়কর হার অর্ধেক কমিয়ে 5% করার প্রস্তাবও দিয়েছে সংস্থাটি। কাঙ্ক্ষিত রাজস্ব আদায়ে কর ফাঁকি ও টাকা পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে সিপিডি। করোনার ধাক্কা সামলে দেশের অর্থনীতি এগিয়ে নেওয়ার বড় চ্যালেঞ্জ আসছে 2020-21 অর্থ বছরের বাজেটে। সিপিডি বলছে করোনায় বেশি ক্ষতিগ্রস্ত স্বল্প আয়ের মানুষ, তাই খাদ্যপণ্যের দাম সহনীয় রাখতে আমদানি শুল্ক কমানোর তাগিদ তাদের। স্বাস্থ্য, কৃষি, সামাজিক সুরক্ষা এবং কর্মসংস্থান। পরিবর্তিত পরিস্থিতিতে করমুক্ত আয়সীমা 3.5 লাখ টাকা করার প্রস্তাব সিপিডির। সর্বনিম্ন আয়কর হার 5% কমানোর পরামর্শ সংস্থাটির। এই কারণে বলেছি একদিকে তো মূল্যস্ফীতি, অন্যদিকে এই সংকটকালীন সময়ে করমুক্ত আয়ের সীমাটা উন্নীত করে 3.5 লাখ টাকা করার জন্য আমরা। সিপিডি বলছে ব্যয় কমাতে হবে নতুন বাজেটে, বাড়াতে হবে রাজস্ব আয়। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে টাকা পাচার ও কর ফাঁকি বন্ধে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে তারা। রেভিনিউ মোবিলাইজেশন আছে, সেই জায়গাটাতে আমাদের একটা গুরুত্ব দিতে হবে, কারণ আমরা যে ধরনের সম্পদ আমরা তৈরি করব, সেই ধরনের সম্পদ তৈরি করার ক্ষেত্রে আমাদের জন্য অর্থায়নের প্রয়োজন হবে। আমাদের মূল এবার লক্ষ্য হওয়া উচিত যে কিভাবে আমরা এনফোর্স করতে পারি কর ফাঁকি, আমরা কিভাবে এনফোর্স করতে পারি যে প্রত্যক্ষ কর যেখানে দেওয়ার কথা সেটা ঠিকমতো আসছে কিনা। ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্টে গত 10 বছরে 5 লক্ষ কোটি টাকা আমাদের দেশ থেকে চলে গিয়েছে এবং সেটা ট্রেড মিসপ্রাইসিং, ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, বিভিন্নভাবে ট্যাক্স হেভেন এগুলোতে চলে গেছে। তো 5 লক্ষ কোটি টাকা তো আমরা যেই প্যাকেজগুলো দিয়েছি তার 5 গুণ। পুঁজিবাজারে যে জিনিসটি করে থাকেন, যে বিনিয়োগটি করে থাকেন, অথবা বিভিন্ন কর্পোরেশনের যে জন্য যে অ্যাসেট কেনার যে জন্য যেখানে বিনিয়োগটি হয়, এই ধরনের বিনিয়োগগুলো থেকে সরকার এবছর দূরে থাকতে পারেন, তাহলে সেটা হলেও কিছুটা অর্থের সাশ্রয় হবে এই জায়গাটিতে। স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি ব্যবস্থাপনা উন্নত করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা। দিনে কর্মঘণ্টা 14 ঘন্টার বেশি 1 মাস যাবৎ মিলছে না কোনো ধরনের ছুটি। অন্যান্যদের মতো সহকর্মী আক্রান্ত হলে নেই কোয়ারেন্টাইনে যাওয়ার সুযোগ। এমন বৈরী অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালনের প্রতিদানে মিলছে সামাজিক বঞ্চনা, নেই চাকরির নিশ্চয়তাও। করোনা দুর্যোগে সবচেয়ে আড়ালে থাকা সম্মুখযোদ্ধা মেডিকেল টেকনোলজিস্টদের কথা জানাচ্ছেন সহকর্মী ভাস্কর ভাদুরী, ছবি তুলেছেন মেহেদি মিরাজ। এমন অনেক হয়েছে যে আমরা বাড়িতে গিয়ে দেখেছি উনি বাজার করছে, অনেকক্ষণ ধরে দাঁড় করিয়ে রাখে আমাদের গেটের বাইরে। আমার ছোট বাচ্চার সাথে বলে ফেললো, যাবো আমি তো মানে চাদর গায়ে দিয়ে আসি, তুমি আমাকে একটু আদর করো, তাহলে করোনা ভাইরাস তোমার গায়ে থেকে আমার গায়ে আসবে না। যখন যেখানে খবর পেয়েছেন ছুটে গেছেন আইইডিসিআরের হেলথ টেকনোলজিস্ট মোহাম্মদ আলী। একাই সংগ্রহ করেছেন প্রায় 700 ব্যক্তির নমুনা, কখনো যানবাহনে, আবার কখনো বা পায়ে হেঁটেই। সহকর্মীদের আক্রান্ত হতে দেখেছেন চোখের সামনে, তবুও থেমে থাকেনি তার কাজ। যে এখনও আমরা অনেক বাসায় যখন স্যাম্পল নিতে যাই, বাসায় যা যখন বলি যে আপনার বাসায় আমরা ঢুকবো, স্যাম্পল নিতে আসছি, তো বলতেছে না আমরা স্যাম্পল দেবো না। কেন? তো বলতেছে দেখেন আমরা যদি স্যাম্পল দেই তাহলে আমাদের আশেপাশে মানুষ দেখবে, তখন মনে করবে যে বাসায় করোনা ভাইরাস আছে। মানুষ বাঁচানোর যুদ্ধে নামা এই অগ্রসৈনিকদের অধিকাংশেরই গল্পগুলো এমন। 7-5 না ভেবেই কাজ করে চলেছেন নীরবে। নেই চাকরির নিশ্চয়তা, পুরস্কারের বদলে তিরস্কারই নিত্যসঙ্গী। তবুও দায়িত্ববোধ তাড়িয়ে নিয়ে যায় মোহাম্মদ আলীর মতো টেকনোলজিস্টদের। বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ থেকে পরীক্ষাগারে পরীক্ষা নিরীক্ষা সবই করছেন তারা। বিশাল এই কর্মযজ্ঞে লোকবল মোটে 1000-3। যেখানে থাকি বা আমার টিমমেটরা যেখানে থাকে সেখান থেকে বলে যে আপনারা আইডিসিআরে কাজ করেন,
আপনাদের মাধ্যমে আমরা ইনফেক্টেড হব, আপনারা বাসা ছেড়ে দেন। ভিড় জমে যায় 10-15 জনের মতো, যে কোত্থেকে আসছেন, কি করেন, করোনা আসছে এরকম বলে। আমার পাশের জন আক্রান্ত হওয়ার পরেও আমি কোয়ারেন্টাইনে যাওয়ার সুযোগ পাচ্ছি না, কেননা সে চলে গেছে, তার লোড আমিও বহন করছি। দিনে প্রায় 14 ঘন্টা মাঠে থাকেন মেডিকেল টেকনোলজিস্টরা। দিন শেষে ক্লান্ত শরীর নিয়ে নেই বাসায় থাকার নিশ্চয়তা। আমরা কয়জন পেয়েছি? বিশেষ করে মেডিকেল টেকনোলজিস্ট কোথাও হোটেলে থাকতে পারছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই ঘোষণা দেওয়ার পরে এখনো পর্যন্ত আমরা কোনো রেকর্ড পাইনি। রাত 12টা-1টা বাজে গেটের দারোয়ান বলছে যে গেট খুলেন, তারা 1 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছে কিন্তু গেট খুলেনি। বিরামহীন শ্রমের ন্যূনতম স্বীকৃতি মেলেনি এখনো। অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন, তাই দিন দিন বেড়েই চলেছে ক্ষোভ। তাদের দাবি, অনভিজ্ঞ টেকনিশিয়ানদের মাধ্যমে নমুনা সংগ্রহের কারণেই অনেক ক্ষেত্রেই সঠিক ফল পাওয়া যাচ্ছে না। প্রকৃত আক্রান্তের সংখ্যাতেও তাই গরমিলের শঙ্কা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। হবিগঞ্জে 10 টাকায় চাল বিক্রিতে ইউপি চেয়ারম্যান ও ডিলারের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ভুয়া টিপসই দিয়ে চাল আত্মসাতের লিখিত অভিযোগ জানিয়েছেন বঞ্চিতরা। এরই মধ্যেই তদন্তে নেমেছে প্রশাসন। হবিগঞ্জের গজনাইপুর ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় 1200 জনের তালিকা করেন ইউপি চেয়ারম্যান ও সদস্যরা। স্থানীয় ডিলার জননী ভান্ডার থেকে 10 টাকা কেজি দরে চাল কেনার জন্য এসব কার্ড ইস্যু হয় মার্চের শুরুতে। বিধি মোতাবেক মার্চ থেকে চাল বিক্রির কথা থাকলেও সুবিধাভোগীদের অভিযোগ তাদের 1 মাসের চাল দেয়া হয় এপ্রিলের শেষে, অথচ কার্ডে আগের মাস থেকেই টিপসই নেওয়া হয়। টিপসই থাকলেও আগের মাসের চাল না পাওয়ার অভিযোগ তাদের। চাল দিছে আপনার 1 মাসের দেওয়ার শিফট আছে 2টা, একটা আগর টিপ দেওয়া তারা আপনার হয়তো আমি ঠিক আগে হয়তো একটা চাল দিয়ে যাবো যাও টিপ আমি দিছি না, চাউলও আনছি না। আমি চাল আনা গেছি, যাওয়া পরে গিয়ে দেখি এমনি টিপ দিছি একটা, তারা লগে লগে আরেকটা দিতে গেল। চাল না দিয়ে উল্টো কার্ড ছিঁড়ে ফেলার অভিযোগও আছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। আমার জামাই অসুস্থ, আমি দেখলাম সাউলুল্লাহ তাই না আমার বিদ্যুৎ হোসেন আমার কাঠ পাট ফাড়ি দিয়েছে। এর মধ্যে 200-250 মানুষ সাক্ষী আমরা ইউনিয়নের বরাবর আমরা নালিশ করতে চাই। সব অস্বীকার করছেন অভিযুক্তরা। এইটা আসলে একটা ভুল বুঝাবুঝি, মূলত অরিজিনালি কোনটাই নাই। কোন একটা তো আরো কোন সময় কার্ড লইয়া দেয়, এতে তো অরিজিনাল লুকটা এখানে থাকে না বা টিপসইও থাকে না। এ বিষয়ে বঞ্চিতরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ জানালে তদন্ত শুরু হয়। ইউএনও বলছেন অনিয়মের প্রমাণ পেলে ছাড় দেয়া হবে না। আমরা এখানে কিছু অ্যানোমেলি পাচ্ছি, কিছু অনিয়ম পাচ্ছি, সেই অনিয়মের বিরুদ্ধে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিই। চেয়ারম্যান সাহেব হোক আর যে যদি কার্ড ছিঁড়ে ফেলে সেটা কি কারণে ছিঁড়ছে, সেটা আমরা তার বিরুদ্ধে কোনো অসদাচরণ হয়েছে কিনা আমরা সেটা বিবেচনা করে দেখব। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। দর্শক, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পরে। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। সর্বগ্রাসী তিস্তার কোল ঘেঁষে গড়ে ওঠা প্রান্তিক জনপদ রংপুরের আলম বিদিতর ইউনিয়ন। ত্রাণ না পেয়ে পুরো ইউনিয়ন জুড়ে এখন হাহাকার। করোনার মধ্যে কর্মহীন মানুষকে ঘরে রাখতে সচেতনতামূলক নানা কার্যক্রম চলছে প্রশাসনের, অথচ ত্রাণ নিয়ে একেবারেই ভাবতে নারাজ স্থানীয় জনপ্রতিনিধি। রংপুরের আলমবিদিতর ইউনিয়নের প্রবেশপথে গ্রামবাসীকে জীবাণুনাশক স্প্রে এবং মাইকিং করছেন চেয়ারম্যান আফতাবুজ্জামান নিজেই। করোনা সচেতনতায় হোম কোয়ারেন্টাইন এবং শারীরিক দূরত্ব নিশ্চিতে পুরো ইউনিয়ন জুড়েই এমন চিত্র। যোগ দিয়েছেন স্বেচ্ছাসেবী আনসার ভিডিপি সদস্যরাও। আমরা 26 তারিখ থেকেই জীবাণুনাশক স্প্রে করে এসেছি, যেন আমাদের ইউনিয়নের প্রবেশদ্বারে যে মানুষগুলো প্রবেশ করে তাদেরকে স্প্রে করি। রাস্তাঘাটে যানবাহন চলাচলের জন্য স্প্রে এবং কিছু মাস্ক ব্যবহার করার জন্য আমরা তাদেরকে সহযোগিতা করছি। যেভাবে উপদেশ দেওয়া দরকার সেভাবে উপদেশ দেই, তারা যেন এক জায়গায় সব মিলিত না হয়। তারপরে সামাজিক দূরত্ব বজায় রেখে যেন চলাফেরা করে। করোনা রুখতে গ্রামবাসীকে ঘরে রাখতে নানা তৎপরতা চললেও কর্মহীন মানুষকে ত্রাণ দেওয়ার ব্যাপারে অনেকটাই উদাসীন জনপ্রতিনিধিরা। প্রান্তিক এ জনপদের অনেক ঘরেই এখন হাহাকার। আমরা তো এখন
আছি ঘরে ঘরে, এখন তো আমার কর্মজীবী সবাই বসি এখন আমরা খাবো কি? আমাদের ঘরে কোনো খাবার দাবার নাই, আমরা যারা কর্মজীবী লোকজন, গরিব দুঃখী লোকজন, তারা আমরা সবাই বাড়িতে বসে আছি। তবে ইউপি চেয়ারম্যানের দাবি, এখন না খেয়ে মরার লোক নেই, তাই সচেতনতামূলক কাজেই গুরুত্ব দিচ্ছেন তিনি। না খেয়ে মরার লোক কিন্তু নাই এখন আর 88 সালের বঙ্কা নাই। জীবাণুনাশক স্প্রে যেগুলো আছে আমরা সেটাকে গুরুত্ব দিচ্ছি, আমরা প্রত্যেকটা বাসায় স্প্রে করে দিচ্ছি। ইউনিয়নটিতে প্রায় 40,000 মানুষের বসবাস। এখন পর্যন্ত ত্রাণের আওতায় এসেছে 2200 পরিবার। সরকার মাজহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। করোনা ভাইরাসে অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এমপি ইউনিট। সন্ধ্যায় সামাজিক দূরত্ব নিশ্চিতের মাধ্যমে রাজধানীর ভাসানটেক ও মাটিকাটা এলাকায় 300 দুস্থ পরিবারের বাসায় এই খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়। ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন আর্মি এমপি ইউনিটের অধিনায়ক কর্নেল মোহাম্মদ হাসান মোরশেদ। এ সময় তিনি জানান, ইতিপূর্বে আর্মি এমপি ইউনিট 2 বার ত্রাণ বিতরণ করেছে এবং ভবিষ্যতেও এই সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে। এসএসসি 1993 ব্যাচের বন্ধু সংগঠন আমরা 93 পক্ষ থেকে বিতরণ করা হয়েছে ইফতার সামগ্রী। ঢাকার মোহাম্মদপুর এলাকায় অসহায় 900 মানুষের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের বন্ধুদের জন্য বন্ধু এই প্রকল্পের আওতায় করোনা ভাইরাসের কারণে বিপদগ্রস্ত মানুষ সহযোগিতা করা হয়। আয়োজকরা জানিয়েছেন, সংগঠনের পক্ষে ভবিষ্যতে বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। চট্টগ্রামের হাটহাজারীতে কৃষকের মুখে হাসি এনে দিয়েছে স্থানীয় প্রশাসনের ব্যতিক্রমী একটি উদ্যোগ। সরকারি বরাদ্দের টাকায় সরাসরি ক্ষেত থেকে সবজি কিনে তা বিনামূল্যে বিতরণ করা হচ্ছে ত্রাণ হিসেবে। ফলে চাষি যেমন পাচ্ছেন ন্যায্য মূল্য, তেমনি প্রয়োজনীয় খাদ্য পাচ্ছেন করোনায় কর্মহীন মানুষ। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার 14টি ইউনিয়ন ও একটি পৌরসভায় 290 হেক্টর জমিতে চাষ হচ্ছে নানা জাতের সবজি, যা বাজারে পৌঁছে দেওয়ার অন্যতম বাহন ট্রেন। কিন্তু করোনার কারণে ট্রেন চলাচল বন্ধ থাকায় খেতেই নষ্ট হচ্ছে সবজি, ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকরা। এ অবস্থায় সরকারের বরাদ্দ দেয়া অর্থ দিয়ে সবজি কিনে তা দুস্থদের মাঝে ত্রাণ হিসেবে বিনামূল্যে বিতরণের উদ্যোগ নিয়েছে হাটহাজারী উপজেলা প্রশাসন। বাজার মূল্যে সরাসরি কৃষকের ক্ষেত থেকে সংগ্রহ করা হচ্ছে সবজি, ফলে কৃষকরা পাচ্ছেন ন্যায্য মূল্য আর দুস্থরা পাচ্ছেন সতেজ খাবার। আগে বিক্রি করছি যে 10 টাকা করে, তারপর বিক্রি করতে পারতেছি যে কিনা বাজারে 4 টাকা 3 টাকা বলে। করোনা ভাইরাসের কারণে এখানে শাকসবজি বেচা যাচ্ছিল না দোকানে, বাজারে নেওয়ার পরে তখন এখানে যখন নিচ্ছে তখন আমিও ন্যায্য মূল্যে দাম পাচ্ছি। এ কাজ সমন্বয় করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। প্রতিটি ইউনিয়নের জন্য বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী ও অনুদানের টাকা চেয়ারম্যানের মাধ্যমে দেয়া হচ্ছে। ইউনিয়ন পরিষদের সদস্যদের সহযোগিতায় দুস্থদের তালিকা তৈরি করে সরকারিভাবে বরাদ্দকৃত চাল ডালের সাথে দেয়া হচ্ছে এসব সবজি। অগ্রাধিকার তালিকা করছি 2600 একটা তালিকা আছে আমার গোমানমদন ইউনিয়ন পরিষদে। ওখান থেকে আমরা পরিষদ থেকে প্রত্যেকটি আমরা যে ত্রাণ দেওয়া হয় যে ওয়ার্ডে, ওই মেম্বার থেকে আমরা নিই, আবার আমি নিজে ব্যক্তিগতভাবে এগুলো তদারকি করে। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এ পর্যন্ত 3 দফা বরাদ্দে 1,05,000 টাকার মোট 6 টন সবজি কিনে প্রায় 3000 জনকে পর্যায়ক্রমে বিতরণ করা হয়েছে। যদি ধরেন এমন হইলো যে কৃষকের সবজি বিক্রি হচ্ছে না, কৃষক সবজি নিয়ে পড়ে আছে, মাঠে পচে যাচ্ছে, তাহলে একই সাথে কৃষকের সবজিও পচে গেল, কৃষককে তেমন দিতে হইলো। তো এই উদ্যোগের ফলে কৃষক যেমন ন্যায্য মূল্য পাচ্ছে, বাজারে যেতে হচ্ছে না, থার্ড পার্টি তো মধ্যস্বত্বভোগীর জন্য কোনো সমস্যা হচ্ছে না, তার জন্য আমরা মূলত এই উদ্যোগটা নিয়েছি। গত 20 এপ্রিল থেকে শুরু হয় ব্যতিক্রমী এ কার্যক্রম। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। নিচ্ছে আবারও একটা বিরতি, ফিরছে একটু পরেই, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন।
করোনার প্রভাবে বিশ্বে লাফিয়ে লাফিয়ে বাড়ছে বেকারত্ব। সবচেয়ে করুণ অবস্থার অর্থনৈতিক পরাশক্তির দেশ যুক্তরাষ্ট্রে। বলা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে দেশটি। এক মাসেই বেকার হয়েছেন 2 কোটির বেশি কর্মজীবী। অর্থনীতিবিদদের শঙ্কা, এই সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রকে কঠিন পরীক্ষা দিতে হবে। করোনায় সবচেয়ে বেশি লাশের ভার বইতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। শুধু তাই নয়, দেশটির অর্থনীতিও এখন টালমাটাল। দেশটিতে করোনার ভয়াবহতা শুরুর 6 সপ্তাহে বেকারত্বের তালিকায় নাম লিখিয়েছে 3 কোটি 30 লাখ মানুষ, যার মধ্যে কেবল এপ্রিলেই কর্মহীন হয়েছে 2 কোটি 5 লাখ। মাত্র 2 মাস আগেও আমেরিকায় বেকারত্বের হার ছিল 3.05%। 60 দিনের ব্যবধানে তা বেড়েছে 4 গুণ, যা 30-এর দশকের মহামন্দার পর সর্বোচ্চ। পরিস্থিতি দ্রুত বদলাবে মার্কিন প্রেসিডেন্ট এমন প্রত্যাশা করলেও অর্থনীতিবিদরা বলছেন সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বা অস্থায়ী সব ধরনের চাকরিতে বড় ধরনের প্রভাব পড়েছে। আগামী মাসে শ্রমবাজারে আরও অবনতি হবে। এছাড়া আশঙ্কাজনকভাবে কমে যাবে মানুষের ব্যয়। স্বাভাবিক জীবনযাপনের জন্য সবার হাতে পর্যাপ্ত অর্থ থাকবে কিনা সেটাই সংশয়। তথ্য বলছে সবচেয়ে বেশি বেকার হয়েছে হোটেল রেস্টুরেন্টে কর্মকর্তা কর্মচারীরা। এছাড়া নির্মাণ, স্বাস্থ্য, শিক্ষা এমনকি উৎপাদন খাতেও আশঙ্কাজনক হারে বেড়েছে বেকারত্ব। যারা চাকরি হারিয়েছেন তারা পরিবারের খাবার জোগাতে পারছেন না। কোম্পানি থেকেও কোনো সহায়তা করা হচ্ছে না, কারণ তাদেরও সব কাজ বন্ধ। তাই বোঝাই যাচ্ছে কতটা অর্থনৈতিক সংকটের মুখে আমরা। আমাদের অর্থনীতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে তা বুঝতে পারছি। মে এবং জুন মাসে খুবই ভয়াবহ পরিস্থিতি দেখতে হবে। কোম্পানি খরচ মেটানো দুষ্কর হয়ে পড়বে। এর আগে আন্তর্জাতিক শ্রম সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, করোনা ভাইরাসের কারণে জীবিকা হারানোর ঝুঁকিতে বিশ্বের প্রায় অর্ধেক বা 160 কোটি কর্মক্ষম মানুষ। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। করোনার ভয়াবহতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে চীন। পর্যায়ক্রমে খুলে দেওয়া হচ্ছে দেশটির পর্যটন স্পটগুলো। এই মুহূর্তে বিদেশি পর্যটক না পেলেও দেশীয় ভ্রমণ পিপাসুদের আগ্রহী করে তোলা হচ্ছে। চলতি মাসের দ্বিতীয় দিনেই দর্শনীয় স্থান ঘুরে বেরিয়েছেন 4 কোটির বেশি চীনা নাগরিক। একদিনেই দেশটির পর্যটন খাতের আয় হয়েছে $180 কোটি বেশি। পর্যটন খাতে ফ্রান্স, স্পেন এবং যুক্তরাষ্ট্রের পরই চীনের অবস্থান। অন্য দেশগুলোতে করোনার ভয়াল তাণ্ডব চললেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে চীন। অর্থনীতির চাকা সচল রাখতে খুলে দেওয়া হচ্ছে দর্শনীয় স্থানগুলো। তথ্য বলছে 1 থেকে 3 মে দেশটির বিভিন্ন পর্যটন কেন্দ্র পরিদর্শন করেছেন 8 কোটির বেশি চীনা নাগরিক। এই সময় দেশটির পর্যটন খাত থেকে রাজস্ব আয় 500 কোটি টাকার বেশি। আমরা পর্যটকদের উৎসাহ দেওয়ার কাজ করছি। টিকিট কাটা থেকে শুরু করে পার্কে ঢোকার সময়সূচি পর্যন্ত সবকিছু অনলাইনের মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে। ভ্রমণ পিপাসুরা বলছেন দীর্ঘদিনের অচল অবস্থা শেষে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তারা। নতুন করে প্রাণ ফিরে পেয়েছে প্রায় 150 কোটি বাসিন্দার দেশটি। 2020 সালটা শুরু হয়েছিল খুবই বাজেভাবে, সেটা আর মনে করতে চায় না। নতুন করে জীবনকে উপভোগ করতে চাই। এখানে এসে মনে হচ্ছে এটাই বছরের প্রথম দিন। এই জায়গাটা কখনো এমন ফাঁকা থাকে না। মানুষের চাপে দাঁড়িয়ে থাকাটাই মুশকিল। আগে যতবার এসেছি এতটা সুন্দর করে উপভোগ করতে পারিনি। ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক অবস্থায় ফেরা শুরু করলেও করোনার শঙ্কা এখনও তারা করছে চীনাদের। তারা বলছেন বিশ্ব পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলে কাটবে না এই আতঙ্ক। মহামারীর পর এই প্রথম বাসা থেকে বের হয়েছি। মনে মনে কিছুটা ভয় কাজ করছে। ঘরে বসে অনলাইনে ক্লাস করতে হয়েছে এতদিন, এখন মনে হচ্ছে একটু ছুটি পেয়েছি, দারুণ উপভোগ করছি। পরিসংখ্যান বলছে বছরে 6 কোটির বেশি বিদেশি ঘুরতে যায় দেশটিতে, যা থেকে তাদের আয় $25,000 কোটি বেশি। করোনার মহামারীতে এবছর সেই সংখ্যা নামতে পারে শূন্যের কোঠায়। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। করোনা যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিলেও অনেকখানি সামাজিকভাবে নিগ্রহের শিকার হতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। ব্রাজিলে সম্প্রতি পাবলিক বাসে 3 নার্সকে অপমান করার ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে। ভুক্তভোগী নার্সদের দাবি পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিয়েই দায়িত্ব পালন করছেন তারা। এই সম্পর্কে সঠিক ধারণা নেই বলেই খারাপ আচরণ করছেন সাধারণ মানুষ। y dando prisa para
জীবনের ঝুঁকি নিয়ে নিজেদের নিয়োজিত করেছেন করোনার চিকিৎসায়। অনেক দেশেই তাই রীতিমতো আয়োজন করে কৃতজ্ঞতা জানানো হচ্ছে স্বাস্থ্যকর্মীদের প্রতি। তবে অনেকখানি আছে উল্টো চিত্র। কৃতজ্ঞতা তো দূরের কথা, ভাইরাস ছড়াবেন এই ভয়ে সামাজিকভাবে অনেকটা একঘরে করা হচ্ছে ডাক্তার নার্সদের। অপমানিত হতে হচ্ছে পথে ঘাটে। ব্রাজিলের এই নার্স এডনার পেরেইরাকে যেমন হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে শিকার হতে হয়েছে নিগ্রহের। পোশাকে নার্স লেখা দেখেই আপত্তিকর মন্তব্য করেন অনেকে। দিনরাত সেবা দেওয়ার পরও এমন আচরণ মেনে নিতে পারছেন না এডনার। আমরা 3 জন নার্স বাসে ওঠায় অন্য যাত্রীদের খুব হতাশ দেখাচ্ছিল, কারণ আমাদের শার্টে নার্স শব্দটা লেখা ছিল। এক যাত্রী তো বলেই বসলেন আমরা করোনা ছড়াতেই বাসে উঠেছি। করোনার বিপক্ষে যুদ্ধেও এতটা মনোবল হারাননি এডনার, যতটা কষ্ট দিয়েছে সহযাত্রীদের এই আচরণ। তাদের এই আচরণে আমি খুবই অপমানিত বোধ করেছি। আমার মনে হয় মানুষ রোগটি সম্পর্কে এখনো খুব ভালোভাবে জানে না। সবাই সম্মানের চোখে দেখবে এতটুকু প্রত্যাশা তো করতেই পারি। মারাত্মক ছোঁয়াচে বলে করোনা রোগীদের পাশে থাকার সুযোগ নেই কারো। আক্রান্তদের সুস্থ করতে তাই নিঃসঙ্গ লড়াই ডাক্তার নার্সদের। মুজনা বিন তারেক, যমুনা নিউজ। করোনা পরিস্থিতিতে শারীরিক দূরত্বের তোয়াক্কা না করেই হাতাহাতিতে জড়ালেন হংকংয়ের আইন প্রণেতারা। শুক্রবার একটি পার্লামেন্টারি কমিটির চেয়ারম্যান বাছাই নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পার্লামেন্ট। এক পর্যায়ে সরকারি জোটের এক নেতা দেহরক্ষীদের সামনে রেখে বৈঠকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেন। এ সময় তাদের সরাতে চেষ্টা করেন বিরোধী ডেমোক্র্যাট নীতি নির্ধারকরা। এ সময় রীতিমতো চ্যাংদোলা করে তাদের পার্লামেন্ট থেকে বের করে দেয় নিরাপত্তা কর্মীরা। হংকংয়ের রাজনীতিতে বেইজিংপন্থী ও গণতন্ত্রপন্থীদের মধ্যে উত্তেজনা চলছে অনেক দিন ধরেই। করোনা পরিস্থিতিতে ক্রিকেট ভক্তদের আনন্দ দিতে ক্রিকেটারদের সাথে ধারাবাহিক আড্ডায় মুশফিক, রিয়াদ আর মাশরাফির পর চতুর্থ পর্বে রুবেল হোসেন ও তাসকিন আহমেদকে নিয়ে আড্ডায় মেতেছিলেন তামিম ইকবাল। সেখানে এই 3 তারকার মাঠ ও মাঠের বাইরের জীবনের নানা গল্প উঠে আসে। আরও জানাচ্ছি বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আড্ডার শুরুতে 2015 বিশ্বকাপের অন্যতম স্টার পারফর্মার রুবেল হোসেনের কাছে তামিম ইকবাল জানতে চান হ্যাপিকে নিয়ে ব্যক্তিগত জীবনের ঝামেলার পরও কিভাবে বিশ্বকাপে জ্বলে উঠলেন রুবেল। প্রত্যেকটা ম্যাচ খেলতাম তখন আমি ওইরকম চিন্তা ভাবনা নিয়ে মাঠে নামতাম যে এই ম্যাচে আমার খুব চোখে লাগার মতো একটা পারফরমেন্স করতে হবে, খুব চোখে যেটা মানুষ সবসময় মনে রাখবে। একই বিশ্বকাপে পেসার তাসকিন আহমেদ ও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জন্ম দেন এই ট্রেডমার্ক সেলিব্রেশনের। তার গল্প জানিয়েছেন তাসকিন। আমরা বিশ্বকাপ খেলতে যাওয়ার ফ্লাইটের আগের দিন মিরপুর স্টেডিয়ামে যে ড্রেস কালেক্ট করতে যাই আমরা, তখন মাস্টার বলছিলাম ভাইয়া এরকম একটা সেলিব্রেশন করলে কেমন। আচ্ছা দেখা যাক করবো। বাংলাদেশ ভারত ক্রিকেট যুদ্ধের পাশাপাশি আরও এক ব্যক্তিগত লড়াই আছে 2 দলের ম্যাচে, বিরাট কোহলি ও রুবেল হোসেনের। কিন্তু কেন এই লড়াই? আমরা আন্ডার 19 থেকে ওর সাথে আমার একটু দ্বন্দ্ব লেগে আছে। এরকম ভাবে আমি ওকে আউট করার পরে দেন আমি ওকে একটা গালিগালাজ করছিলাম, দেন ও আমাকে ব্যাটটা এরকমের উল্টা করে ধরে আমার দিকে এরকমের ধরছিল আর কি, আমাকে একটা গালি দিচ্ছিল। তো ওই থেকেই আসলে ওর সাথে আমার একটা দ্বন্দ্ব আর কি শুরু হয় আর কি। মাঠের বাইরের আলোচনাও হয়েছে। রুবেল হোসেনের দাঁত হারানোর গল্প শুনিয়েছেন তাসকিন। রুবেল ভাই হঠাৎ করে এমনি নাচতেছে, দাঁত খিলে পড়ে গেছে, পানির মধ্যে খুঁজে পাইতেছে না। পরে ওই দাঁতটা মিথুন ভাই না নাসির ভাই কে জানি পায় লুকায় রাখছিল। লুকায় রাখার পরে রুবেল ভাই ম্যানেজারে বলতেছে আমি কালকে ম্যাচ খেলবো না। কেন? আপনি বললেন ভোকলা দেখা যাবে। তাসকিন শোনো, এটা তুমি বানায় না, বুঝছো? আড্ডায় যোগ দিয়েছিলেন আরেক ক্রিকেটার নাসির হোসেনও। যে তোরা 3 জনের মধ্যে সবচেয়ে গুড বয় কে রে? ভাই 3 জনের মধ্যে আমার মনে হয় আমি সবচেয়ে ভালো ছেলে ভাই। প্রায় 1 ঘন্টার এই আড্ডার শেষ দিকে তামিম ইকবাল খেলেছেন নিজের প্রিয় ড্রেসিং রুমের গেম শো। তাসকিন ধরো একটা নৌকায়, হ্যাঁ, মাশরাফি ভাই আর মুশফিক আছে, ঠিক আছে? তুই একজনরে বাঁচাতে পারবি, মুশফিক কিন্তু দেখতেছে শোটা, বুঝে নিস। মাশরাফি ভাইরে বাঁচাবে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের করোনা আপডেটের আয়োজন, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।